তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটি মাস্টারপিস থ্রিলার সাসপেন্স মুভির ব্যাখ্যা নিয়ে। কথা বলছি 2021 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া প্ল্যান ভি মুভিটির। এই মুভিটির টুইস্টগুলো সত্যি আপনার ব্রেন নিয়ে খেলা করবে। আর এই মুভির শেষের টুইস্টটি আপনি আপনার কল্পনায়ও চিন্তা করতে পারবেন না। এই টুইস্টে ভরপুর মুভিটি উপভোগ করতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। চলুন শুরুতে আমরা একটি গল্প শুনে আসি। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিস্ময় ঘটনা ঘটে। তেমনই এক ঘটনা ঘটে ভারতের আন্ধ্রপ্রদেশের একটি গ্রামে। সেখানে কারোই বাচ্চা হচ্ছিল না। এটা নিয়ে গ্রামের সবাই চিন্তিত ছিল। একদিন ওই গ্রামে এক ডাক্তার আসে। ডাক্তার গ্রামের লোকদের টেস্ট করে দেখে সেখানকার পুরুষদের স্পার্ম কাউন্ট অনেক কম। এরপর ডাক্তার তাদেরকে ঔষধ দেয়। ওষুধ দেওয়ার পর সবার বাচ্চা হতে শুরু করে। তখন ডাক্তার ওই গ্রামবাসীদের কাছে দেবতা হয়ে যায়। কিন্তু অনেক চেষ্টা করেও এক দম্পতির বাচ্চা হচ্ছিল না। এই গল্পটিকে ভালো করে মনে রাখবেন, কেননা মুভির আসল ও শেষের টুইস্টটি এই গল্পকে নিয়েই। এরপর আমরা জ্যোতি নামের এক মেয়েকে কাঁদতে দেখি। এ হলো বিশ্বনাথ, জ্যোতির স্বামী। বিশ্বনাথ একজন উকিল। তাদের সদ্য বিয়ে হয়েছে। বিশ্বনাথ কাজের জন্য মুম্বাই যাচ্ছিল। তাদের আচরণ দেখে মনে হয় জ্যোতি এই বিয়েতে খুশি নয়। এদিকে বিশ্বনাথ যখন হাইওয়ে দিয়ে যাচ্ছিল তখন একটি ছেলে লিফট চাইলে বিশ্বনাথ তাকে গাড়িতে তুলে নেয়। এই ছেলেটির নাম বিজয়। বিজয় বলে তার এক বন্ধুর বাবা হাসপাতালে ভর্তি। তাদেরকে টাকা দিয়ে সাহায্য করার জন্য সে তার হাতের গোল্ডের রিংটি বিক্রি করতে স্বর্ণের দোকানে যাচ্ছে। বিশ্বনাথ জানতে চায় বাড়িতে কি বলবে। বিজয় বলে বাসায় বলবো হারিয়ে গেছে, আর ভালো কাজের জন্য তো মিথ্যা বলাই যায়। বিজয়ের কথা বিশ্বনাথের কাছে ভালো লাগলে বিশ্বনাথ বিজয়কে কিছু টাকা দিয়ে রিংটি বিক্রি করতে নিষেধ করে। এরপর বিশ্বনাথ বিজয়কে নামিয়ে দিয়ে চলে যায়। সিন চলে আসে রাতে। রামালো নামের এক বয়স্ক ব্যক্তির মোবাইলে একটি ফটো আসে। সেটা দেখে ওই লোকটি কাঁদতে কাঁদতে বিশ্বনাথের বাসায় আসে। সেখানে কাউকে না পেয়ে লোকটি থানায় গিয়ে দেখায় যে কেউ বিশ্বনাথকে মেরে তার মোবাইলে ফটো পাঠিয়েছে। আর এই ব্যক্তিটি হলো বিশ্বনাথের বাবা। ফটোটি বিশ্বনাথের স্ত্রী জ্যোতির নাম্বার থেকে এসেছে। এরপরে ইন্সপেক্টর বিষ্ণু রামালুকে নিয়ে বিশ্বনাথের বাসায় যায়। দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে তারা একটি টেবিলের উপর একটি গান ও জ্যোতির মোবাইল পায়। তাই জ্যোতি এখন পুলিশের প্রাইম সাসপেক্ট। এরপরে পুলিশ জ্যোতিকে অ্যারেস্ট করে নিয়ে আসে। উনি হলেন এসপি বিকায়েত সেন। এসপি জ্যোতির কাছে জানতে চায় তোমার স্বামীকে কেন খুন করেছ। জ্যোতি বলে আমার স্বামী তো অনেক ভালো মানুষ, আমি কেনই বা তাকে খুন করতে যাব। এসপি বলে তাহলে তোমাদের বাসায় গান আসলো কোথা থেকে, আর তোমার মোবাইল থেকে তুমি ছাড়া কেই বা ফটো পাঠাবে। এরপরই আমরা জানতে পারি বিয়ের পূর্বে জ্যোতির বয়ফ্রেন্ড ছিল। বাবা মায়ের চাপে পড়ে সে বিশ্বনাথকে বিয়ে করেছিল। তাই বিশ্বনাথ মুম্বাই চলে যাওয়ার পরই জ্যোতি বিশ্বনাথের জন্য একটি চিঠি লিখে বাসা থেকে বেরিয়ে যায়। বেরোনোর সময় জ্যোতির মোবাইল নিতে গিয়ে দেখে বিশ্বনাথ নিজের মোবাইলের বদলে জ্যোতির মোবাইল নিয়ে গেছে। এটাই ছিল জ্যোতির বয়ান। কিন্তু পুলিশ বাসায় যে মোবাইলটি পেয়েছিল সেটা জ্যোতিরই, কারণ সেটাতে জ্যোতির ফিঙ্গার লক দেওয়া আছে। আবার গানে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। এদিকে গান এবং বাসার দরজার লকে একই ব্যক্তির ব্লাড পাওয়া গেছে। এখন এই ব্লাড কার তা জানতে হলে বিশ্বনাথের বডিটি পেতে হবে। আর জ্যোতি খুন করেছে কিনা তা জানতে হলে দেখতে হবে গত রাতে জ্যোতির ফোন কোথায় ছিল। এরপর আমরা অবন্তিকা নামের এক মেয়েকে দেখি। অবন্তিকার বাবা রাজেন্দ্র সবাই মারা গেছেন। অবন্তিকা তার বাবার শেষকৃত্যের সকল কাজ শেষ করে আজ বাসায় ফিরেছে। অবন্তিকা আলমারি খুলতেই দেখে সেখানে রাখা সকল স্বর্ণ গয়না টাকা পয়সা কেউ চুরি করে নিয়ে গেছে। সাথে সাথে অবন্তিকা পুলিশকে খবর দেয়। এ হলো গৌতম, অবন্তিকার বয়ফ্রেন্ড। অবন্তিকা গৌতমকে জানায় আলমারিতে তার বাবার দিয়ে যাওয়া 10 কোটি টাকা ছিল। এরপর পুলিশ এসে প্রথমেই বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ চেক করে। দেখা যায় কেউ সিসিটিভিতে টর্চ মেরে মেরে টাকার ব্যাগটি নিয়ে যাচ্ছে। এসপি অবন্তিকাকে বলে এই টাকার কথা আর কে কে জানতো এবং এত টাকা কোথা থেকে এসেছে সবকিছু বিস্তারিত বলো। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি গৌতম আর অবন্তিকা একদিন এক মন্দিরে গিয়েছিল। হঠাৎ কিছু লোক তাদের উপর হামলা করে। আসলে লোকগুলো অবন্তিকাকে মারতেই এসেছিল। গৌতম তাদের সাথে ফাইট করে অবন্তিকাকে বাঁচায়। এ খবর পেয়ে হাসপাতালে অবন্তিকার বাবা রাজেন্দ্র আসে। রাজেন্দ্র হলো একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। গৌতমী অবন্তিকাকে বাঁচিয়েছে এটা রাজেন্দ্র জানতে পেরে তাদেরকে বিয়ে করাতে রাজি হয়ে যায়। এরই মাঝে রাজেন্দ্রর কাছে সাদ্দাম নামের এক গ্যাংস্টারের ফোন আসে। মূলত একটি জমি নিয়ে সাদ্দাম আর রাজেন্দ্রর মাঝে অনেকদিন ধরেই ঝামেলা চলছে। রাজেন্দ্রের উপর চাপ দেওয়ার জন্যই সাদ্দাম অবন্তিকার উপর হামলা করিয়েছে। তবুও রাজেন্দ্র জমি বিক্রিতে রাজি হয় না। তাই সাদ্দামের লোকেরা রাজেন্দ্রকে ফলো করে একদিন এক নির্জন জায়গায় তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এরপর রাজেন্দ্রকে হাসপাতালে আনলে অবন্তিকাকে দিয়ে ওই জমির পেপার আনায় এবং সেগুলোকে সাদ্দামকে দিয়ে আসতে বলে, না হলে সাদ্দাম যে তাদেরকে জানে মেরে ফেলবে। রাজেন্দ্র অবন্তিকাকে বলে নিজে না গিয়ে তাদের উকিলকে দিয়ে পাঠাতে। আর তাদের উকিলই হলো বিশ্বনাথ। বিশ্বনাথ একজন সৎ ও নিষ্ঠবান উকিল। তাই সে অবন্তিকার কাছ থেকে জমির পেপার নিয়ে সাদ্দামের কাছে যায়। সাদ্দামের কাছ থেকে ওই জমির বদলে 10 কোটি টাকার একটি ব্যাগ দিয়ে এসে অবন্তিকাকে দিয়ে দেয়। অবন্তিকা ওই টাকাগুলো নিয়ে সোজা হাসপাতালে যায়। রাজেন্দ্র তাকে বলে এখান থেকে 5 কোটি টাকা আমি যে আশ্রমে বড় হয়েছি সেখানে দান করে দিও, আর বাকি 5 কোটি টাকা নিজের জন্য রেখে দিও। এটা বলেই রাজেন্দ্র মারা যায়।
অবন্তিকা ওই টাকার ব্যাগটি তার আলমারিতে রেখেছিল, আর এ সম্পর্কে শুধুমাত্র উকিল বিশ্বনাথই জানত। এসপি বলে, এই চুরিটি তোমাদের রাজামন্ডি যাওয়ার পরে না, তার 2 দিন আগের রাতে হয়েছিল। অবন্তিকা জানায় ওই দিন সন্ধ্যা 7টায় সে গৌতমের সাথে বের হয়েছিল, আর প্রায় রাত 11টায় বাসায় ফিরেছিল। তবে আজকের আগে সে আর আলমারি চেক করেনি। চলে যাওয়ার সময় এসপি অবন্তিকাকে বলে সাদ্দামের বিরুদ্ধে একটি লিখিত কমপ্লেন করতে, সে সাদ্দামকে দেখে নেবে। কিন্তু রাজেন্দ্র মারা যাওয়ার আগে বলে গিয়েছিল যে সে যেন কখনো সাদ্দামের বিরুদ্ধে কমপ্লেন না করে, তাই অবন্তিকা এসপির কথায় রাজি হয় না। এদিকে জ্যোতির ফোনের লোকেশন ট্রেস করে জানা যায় ওই দিন ফটো পাঠানোর সময় জ্যোতির ফোন বুধ বাংলোতে ছিল। তখনই বিষ্ণুর কাছে খবর আসে যে বুধ বাংলোতে বিশ্বনাথের বডি পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখা যায় কেউ হেডশট দিয়ে বিশ্বনাথকে খুন করেছে। ক্রাইম সিন দেখে বোঝা যাচ্ছে যে এখানে কোনো দস্তাদস্তি হয়নি, তার মানে যে খুন করেছে সে বিশ্বনাথের পরিচিত। এখন কথা হলো, যে বিশ্বনাথ মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় সে এখানে কি করতে এসেছিল। পুলিশের সন্দেহ হয় জ্যোতি লাভার হয়তো এটা করেছে। এদিকে অবন্তিকাদের একমাত্র সন্দেহ ছিল বিশ্বনাথ, সেও এখন মৃত। অবন্তিকা ধরে নেয় যে সে আর টাকা ফেরত পাবে না। আবার রাজেন্দ্র শেষ ইচ্ছা ছিল আশ্রমে 5 কোটি টাকা দান করবে। গৌতম অবন্তিকার কান্না দেখে বলে, চিন্তা করো না, আমি আমার গ্রামের জমিগুলো বিক্রি করে দিব, ওই টাকাগুলো তুমি আশ্রমে দান করে দিও। আমরা বিয়ে করতে চলেছি, তাই এখন যা আমার তা তোমার, যা তোমার তা আমার। অন্যদিকে বিষ্ণু এসপিকে জানায় খুনের পর কিলার বিশ্বনাথের একটি আঙ্গুল কেটে নিয়ে গেছে, যেটা সে করেছে গুলি করে, আর মাটিতে ওই গুলিটিও আমরা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে কিলার বিশ্বনাথের আঙ্গুল নিয়ে কি করবে। আবার বডির পাশে একটি 500 টাকার নোটের কাটা অর্ধেক অংশ পাওয়া যায়। অবশ্য অবন্তিকার কাছ থেকে জানা গেছে যে তার যে ব্যাগটি চুরি হয়েছে সেটাতে সবগুলো 2000 টাকার নোট ছিল, তার মানে এই নোট ওই ব্যাগের নয়। আবার ডেড বডির 100 মিটার দূরত্বে কিছু বিয়ারের বোতল পাওয়া গেছে। পুলিশের ধারণা এরাই হয়তো বিশ্বনাথকে খুন করেছে। অন্যদিকে গৌতমকে দেখা যায় কাপড় ওয়াশিং মেশিনে দিচ্ছে, তখনই সে একটি প্যান্টের পকেট থেকে 500 টাকার নোটের একটি কাটা অংশ পায়। গৌতমের মনে পড়ে বিশ্বনাথের বডির কাছেও 500 টাকার একটি নোট পাওয়া গিয়েছিল। মূলত ওই প্যান্টটি ছিল তার ছোট ভাই বিজয়ের, যাকে আমরা প্রথমেও দেখেছিলাম। গৌতম সাথে সাথে বিজয়কে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। গৌতম এসপির হাতে ওই কাটা নোটটি দেয় আর বলে দেয় যে এটা বিজয়ের প্যান্টের পকেট থেকেই পাওয়া গেছে। বিশ্বনাথের বডির পাশে পাওয়া ওই নোটটির সাথে এটি একদম মিলে যায়। এরপর বিজয়কে জিজ্ঞাসাবাদ করলে বিজয় জানায় ওই দিন বিশ্বনাথ বিজয়কে টাকা দেওয়ার পর বিজয় জোরপূর্বক বিশ্বনাথকে ওই রিংটি দিয়ে দিয়েছিল। এরপরই আমরা জানতে পারি বিজয় বিশ্বনাথকে মিথ্যা কথা বলে বোকা বানিয়েছিল, এমনকি রিংটিও নকল ছিল। বিশ্বনাথ বিজয়কে 5000 টাকা দিয়েছিল, যার মধ্যে একটি নোট কাটা ছিল। বিজয় ওই কাটা নোটটি পকেটে রেখে বাকি টাকা দিয়ে বন্ধুদেরকে নিয়ে বোধ বাংলোর পাশে পার্টি করছিল। তখনই হঠাৎ তারা একটি গুলির আওয়াজ পায়। তারা এগিয়ে গিয়ে দেখে বিশ্বনাথকে কেউ গুলি করেছে। বিজয়ের বন্ধুরা যখন জানতে পারে বিশ্বনাথই টাকা দিয়েছিল, তখনই তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। একসময় বিজয়ের মনে পড়ে যে তার রিংটি তো বিশ্বনাথের কাছে আছে, তাই সে রিংটি আনতে আবার ফেরত আসে। কিন্তু বিশ্বনাথের 2 হাতের কোন আঙ্গুলেই সে রিংটি পায় না। রিংটি না পেয়ে বিজয় ঘাবড়ে যায়। তখনই পকেট থেকে রুমাল বের করার সময় ওই কাটা নোটটি মাটিতে পড়ে যায়। এরপর বিজয়রা ফিরে আসে। তার মানে বিজয়ের কথা মতো আঙ্গুলে কোনো রিং ছিল না, কিন্তু আঙ্গুলগুলো ঠিকই ছিল। এর মানে কিলার বিজয়রা চলে যাওয়ার পর আবার এসে বিশ্বনাথের আঙ্গুল নিয়ে গেছে, আর ওই আঙ্গুলের জন্যই হয়তো এত কিছু হয়েছে। এরপর বিষ্ণু সাইবার সেলে গিয়ে জানতে পারে ওই দিন বিশ্বনাথের মোবাইলটি তার বাড়িতেই ছিল, যেমনটা জ্যোতি বলেছে, কিন্তু ফোনটি শুধুমাত্র 2 মিনিটের জন্যই অন করা হয়েছিল, এখনো বন্ধ। আবার অন করলে লোকেশন ট্রেস করা যাবে। বিষ্ণুর ধারণা কিলার হয়তো মোবাইলের জন্য ওই আঙ্গুলটি এনেছিল, তাই বিশ্বনাথের বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করে একটি টবে ওই আঙ্গুলটিও পাওয়া যায়। এসপি এবার একটা ধারণা করে হয়তো ওই দিন বিশ্বনাথ নিজের মোবাইল চার্জে রেখে বলে জ্যোতির মোবাইল নিজের ভেবে নিয়ে গেছে, আর জ্যোতি চার্জে বিশ্বনাথের মোবাইল দেখে মনে করে বিশ্বনাথ তার মোবাইল নিয়ে গেছে, তাই জ্যোতি মোবাইল রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বিশ্বনাথ হয়তো বোধ বাংলোতে কারোর সাথে দেখা করতে গিয়েছিল, আর সেখানেই খুন হয়। কিলারি হয়তো বিশ্বনাথের আঙ্গুল কেটে বিশ্বনাথের বাসায় এসে তার মোবাইলের লক খুলে সেটা থেকে কিছু একটা ডিলিট করে গেছে। তার সাথে খুনটি জ্যোতি করেছে এটা বোঝানোর জন্য জ্যোতির মোবাইল থেকে ফটো বিশ্বনাথের বাবার নাম্বারে পাঠিয়েছে। তবে এটা শুধুই ধারণা, এই ধারণার ভিত্তি করে জ্যোতিকেও নির্দোষ ভাবা যাবে না। হতে পারে জ্যোতি কাউকে সুপারি দিয়েছিল। এখন খুঁজে বের করতে হবে কিলার বিশ্বনাথের মোবাইল থেকে কি ডিলিট করেছিল, আর এটা বের করতে হলে মোবাইলটি আগে খুঁজে বের করতে হবে। পরের সিনে আমরা গীতা নামের এক মেয়েকে দেখতে পাই। সে তার স্বামী ঋষির ঘুম ভাঙাতে গিয়ে দেখে কেউ ঋষিকেও হেডশট দিয়ে খুন করেছে। খবর পেয়ে এসপিরা আসে। গীতা এসপিকে জানায় গত রাতে আমি দরজা বন্ধ করেছিলাম, আর সকালে দরজা খুলে দেখি এই অবস্থা। এসপির কথা, বন্ধ রুমে কিভাবে বাহির থেকে কেউ এসে খুন করে যাবে। এসপি গীতাকে বলে গত রাতে ঠিক কি কি হয়েছিল বিস্তারিত বলতে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ঋষি গত রাতে অনেক ড্রিঙ্ক করে বাসায় ফিরেছিল। গীতা বলে এর জন্যই কি তোমার মোবাইল বন্ধ করে রেখেছ? ঋষি বলে তার মোবাইলটি হারিয়ে গেছে।
এরপর অনেক রাতে গীতারা যখন ঘুমে তখন ঋষির নাম্বার থেকে ফোন আসে। গীতা ফোনটি রিসিভ করলে একজন বলে, আমি এই মোবাইলটি পেয়েছি, আপনি এসে নিয়ে যান। গীতা বলে, এত রাতে আমি কিভাবে যাব? অপর পাশের লোকটি বলে, তাহলে অ্যাড্রেস দিন, আমি আসছি। এরপর গীতা লোকটিকে অ্যাড্রেস দিয়ে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর লোকটি ফোন করে বলে, আমি আপনার গেটের সামনে দাঁড়িয়ে। এরপর গীতা গেটে অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে। তখন ঋষির মোবাইলটিও বন্ধ পাচ্ছিল। গীতা ভেতরে চলে আসার সময় দেখে দরজার সামনে ঋষির মোবাইলটি পড়ে আছে। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে গীতা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখে এই অবস্থা। এসপি ধারণা করে ওই ফাঁকেই হয়তো কিলার ঋষিকে খুন করে গেছে। এদিকে ঋষির হাতে লেখা 7টি নাম্বার পাওয়া যায়। বিষ্ণু বলে, হতে পারে এটা কোনো নাম্বার নয়তো কোনো ক্লু, কিন্তু নম্বর হলে তো আরো 3টি নাম্বার থাকার কথা। এখন মোবাইল নম্বর বের করতে হলে তাদের 1000 নাম্বারের একটি ইকুয়েশন ব্যবহার করতে হবে। এরপরই শুরু হয় ওইসব নাম্বারের যাচাই কার্য। তবে ঋষির বন্ধু ও আত্মীয় স্বজনদের মাঝে চেক করতে নম্বরটি গৌতমের মোবাইল নম্বরের সাথে মিলে যায়। আসলে গৌতম ঋষির আত্মীয়। এসপি বলে, যে গৌতম নিজের আপন ভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে সে খুন করতে পারে না। বিষ্ণু বলে, তাহলে হয়তো ঋষি গৌতমের নাম্বার লিখে কোনো ক্লু দিতে চাইছে। এরপর গৌতমকে থানায় ডাকা হয়, কিন্তু গৌতম জানেই না যে ঋষির খুন হয়েছে। এসপি জানতে চায় যে ঋষির সাথে কারো কোনো শত্রুতা আছে, এমন কিছু তোমায় বলেছে? গৌতম বলে, ঋষি একবার বলেছিল কেউ তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এসপি বলে, ঋষি কি তোমায় বলেনি কেন বা কে তাকে হুমকি দিচ্ছে? গৌতম বলে, ঋষি বলেছিল তার কাছে নাকি তাদের টাকা ছিল, আর সেটা ফেরত দিতেই তাকে হুমকি দিচ্ছিল। একদিন ঋষি আমাকে একটি নম্বরও দিয়েছিল। গৌতমের দেওয়া নম্বরটির ডিটেলস বের করতেই দেখা যায় সেটা সাদ্দামের ডান হাত মুন্নার নাম্বার। এরপর মুন্নাকেও খুঁজে বের করে অ্যারেস্ট করা হয়। এসপি মুন্নাকে জিজ্ঞাসাবাদ করলে মুন্না বলে, ওই সময় সাদ্দামের দেওয়া হুমকিতেও রাজেন্দ্র কাবু হচ্ছিল না, তাই মুন্না রাজেন্দ্রকে কুপিয়ে ফেলে এসেছিল। এরপর রাজেন্দ্র যখন সাদ্দামকে ওই জমির কাগজপত্র দিয়ে দেয়, তারপর মুন্না আবার হাসপাতালে যায় রাজেন্দ্রকে খুন করার জন্য। সেখানে গিয়ে মুন্না ওই 10 কোটি টাকার কথা জানতে পারে। এরপর মুন্না অবন্তিকাকে ফলো করে। অবন্তিকারা যেদিন বাড়ি থেকে বেরিয়েছিল সেদিনই মুন্না সিসিটিভিতে টর্চ মেরে মেরে অবন্তিকার ঘর থেকে ওই টাকার ব্যাগটি চুরি করে নিয়ে আসে। কিন্তু এই টাকা নিজেদের কাছে রাখা রিস্ক বলে তারা পুরানো একটি গাড়ির ডিগিতে তা রাখতে যাচ্ছিল। তখন এই ঋষি বাইক নিয়ে সেখান দিয়ে যায়। মুন্নারা মনে করে ঋষি তাদেরকে দেখে ফেলেছে, তাই তারা ব্যাগটি আর গাড়িতে না রেখে অন্য একটি জায়গায় রেখে যায়। এরপর ভোরবেলা তারা টাকার ব্যাগটি নিতে এসে দেখে সেখানে ব্যাগটি নেই। তখন মুন্না ধারণা করে গত রাতে ঋষি যেহেতু তাদেরকে দেখেছে, তাহলে ঋষি ব্যাগটি নিয়ে নিতে পারে। এর জন্য মুন্না দল নিয়ে ঋষির কাছে গিয়ে ঋষিকে হুমকি দেয়। যাওয়ার সময় মুন্না ঋষিকে একদিনের সময় দিয়ে তার নম্বরটি ঋষির মোবাইলে সেভ করে দিয়ে যায়। মুন্না এসপিকে বলে, স্যার আমি শুধু হুমকি দিয়েছিলাম, ঋষিকে আমি খুন করিনি। এখানে আমরা গৌতমের কথা মতো ঋষির হুমকির ব্যাপারটা সত্যতার প্রমাণও পেয়েছি। তাহলে কি ঋষি আর বিশ্বনাথের খুনি একই? আবার দুজনকে আলাদা আলাদা গান দিয়ে শুট করা হয়েছে। তাহলে কি তাদের দুজনের খুনের পিছনের আলাদা আলাদা স্টোরি রয়েছে? এসপি কিছু একটা ভেবে পরের দিন গীতাকে থানায় ডাকে। জানতে পারা যায় গীতার মোবাইলে অটোমেটিক কল রেকর্ডার রয়েছে এবং সে রাতের একটি ভয়েস রেকর্ডও পাওয়া যায়। এসপি রেকর্ডটি শোনা মাত্রই ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে, কারণ সে রেকর্ডটি থেকে একটি ক্লু পেয়েছে। সিন শিফট হয় অবন্তিকার বাসায়। গৌতম 5 কোটি টাকা সমেত অবন্তিকার কাছে একটি ব্যাগ নিয়ে আসে। সেটি দেখা মাত্রই অবন্তিকা চিনতে পারে যে এটাই সেই ব্যাগটা যেটা চুরি হয়েছিল। অবশ্য গৌতম বলে যে সে তার গ্রামের জমি বিক্রি করে এই টাকা নিয়ে এসেছে, কিন্তু অবন্তিকাও সব বুঝে যায়। অবন্তিকা গৌতমকে বলে, অবশেষে তুমি এই টাকা চুরি করলে। গৌতমও বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে, তাই সে অবন্তিকাকে চড় মেরে ফেলে দেয়। গৌতম যখনই অবন্তিকাকে মারতে যাবে তখনই পুলিশ সেখানে এসে গৌতমের হাতে গুলি করে। এখন প্রশ্ন হলো, গৌতমই যে এইসব করেছে তা পুলিশ কি করে জানলো? এসপি গৌতমকে কিছু ফটো দেখায় যেখানে গৌতম বিশ্বনাথের হাতে শুট করছে। আমরা আরো জানতে পারি গৌতম দেখা হলেই সবসময় হ্যাপি মর্নিং কথাটি ব্যবহার করত, আর গীতার ফোন রেকর্ডে এসপি এই কথাটা শুনে গৌতমকে চিনতে পেরেছিল। এবার গৌতমের অপকর্মের কথা আমরা তার মুখ থেকেই শুনবো। ওই দিন রাতে ঋষি গৌতমকে একটি বারে ডাকে। আসলে ঋষি ওই দিন মুন্নাদের দেখে ফেলেছিল। এরপর ঋষি তাদেরকে ফলো করে। মুন্নারা ব্যাগটি রেখে চলে গেলে ঋষি ওই ব্যাগটি নিয়ে আসে, কিন্তু এখন মুন্নার দেওয়া হুমকিতে ঋষি ভয় পেয়ে যায়। তাই ঋষি গৌতমের কাছে অনুরোধ করে তার হয়ে গৌতম যেন টাকার ব্যাগটি মুন্নাদের দিয়ে আসে। তোর ভাবি যদি এইসব জানে তাহলে অনেক সমস্যা হবে। গৌতম এতে রাজি হয়ে যায়। এরপর ঋষি গৌতমকে মুন্নার নাম্বার দিয়ে ওয়াশরুমে যায়। 10 কোটি টাকার লোভ গৌতম সামলাতে পারেনি। তাৎক্ষণিক একটি প্ল্যান করে গৌতম ঋষির মোবাইলটি চুরি করে। ওয়াশরুম থেকে আসার পরই গৌতম ঋষিকে বাসায় ড্রপ করতে নিয়ে যায়। গৌতম যখন টাকার ব্যাগটি নিয়ে যাচ্ছিল ঋষি খেয়াল করে তার মোবাইলটি নেই। গৌতম বলে, মনে হয় বারে ফেলে এসেছ। ঋষি বলে, তাহলে তুই যে টাকাটা মুন্নাকে দিয়েছিস তা আমি জানবো কিভাবে? তাই ঋষি নিজের হাতে গৌতমের নাম্বারটি লিখতে চায়, কিন্তু কলমে কালি না থাকার কারণে 7টার বেশি নম্বর লিখতে পারেনি।
টাকাগুলো নিয়ে বেরিয়েই গৌতম প্ল্যান করে ঋষি যদি না থাকে তাহলে মুন্নাও আর জানতে পারবে না টাকাগুলো কোথায়। তাই ওই রাতেই গৌতম হারানো মোবাইলের নাটক করে গীতাকে বাইরে বের করে আনে এবং ওই ফাঁকেই গৌতম ভিতরে ঢুকে ঘুমন্ত ঋষিকে খুন করে। এরপর গৌতম যখন আড়াল থেকে গীতাকে ফলো করছিল তখনই বিশ্বনাথ গৌতমের গানটি নিয়ে গৌতমকেই গান পয়েন্ট করে। বিশ্বনাথ জানতে চায় আমার ক্লায়েন্টকে কেন মেরেছিস। বিশ্বনাথ দেখায় গৌতম যখন ঋষিকে মেরেছে বিশ্বনাথ সেটা ভিডিও করে ফেলেছে। তখন গৌতম মিথ্যা বলে যে আমি আর ঋষি মানি লন্ডারিং এর কাজ করি। আগামীকাল রাতে ভূত বাংলোতে আমরা একটি বড় কমিশন পেতে যাব, আর ওই কমিশনের টাকা একা হাতিয়ে নেওয়ার জন্যই আমি ঋষিকে খুন করি। বিশ্বনাথ গৌতমকে পুলিশের হাতে তুলে দিতে চাইলে গৌতম অফার করে যে আপনি আমার পুরো কমিশন নিয়ে নিন। বিশ্বনাথ বলে গীতার পুরো জীবনটা নষ্ট করে দিয়ে এখন আমাকে ঘুষ দিতে চাইছিস। গৌতম তখন বুদ্ধি দেয় যে স্যার এই পুরো কমিশনের টাকা আপনি আমার কাছ থেকে নিয়ে গীতাকে দিয়ে দিন। বিশ্বনাথ তখন ভাবে একবার ওই কমিশনের টাকাগুলো নিয়ে গীতাকে দিয়ে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া যাবে, তাই বিশ্বনাথ রাজি হয়ে যায়। এখন মূল কথা হলো বিশ্বনাথ এত রাত এখানে কি করছে। আমরা দেখি ঋষি বিশ্বনাথকে বলেছিল 2 ঘন্টা পর তার বাসায় এসে কোনো এক কাগজে তার সাইন নিয়ে যেতে, তাই বিশ্বনাথ এসে ঋষির অপেক্ষা করছিল। তখনই সে গৌতমকে দেখে। গৌতমের আচরণ সন্দেহজনক হলে সে গৌতমকে ফলো করে এবং ঋষিকে যখন মারছিল তখন বিশ্বনাথ মোবাইলে ভিডিও করে ফেলে। গৌতম এসপিকে বলে পরের দিনই আমি অবন্তিকার বাবার অস্থি বিসর্জনের জন্য রাজামান্ডা চলে আসি, কিন্তু আমার ভিন্ন প্ল্যান ছিল। রাতে আমার ভূত বাংলোতে যাওয়ার কথা, তাই আমি ঘুমের ঘোরে অবন্তিকাকে বেহুশ করে পূর্বেই কেটে রাখা ফ্লাইটে আমি আবার হায়দ্রাবাদ চলে আসি এবং ভূত বাংলোতে গিয়ে বিশ্বনাথের সাথে দেখা করি। গৌতম বিশ্বনাথকে বলে আমি তাড়াহুড়ায় মোবাইলটি ফেলে রেখে এসেছি, আপনার মোবাইলটা দিন, আমি ক্লায়েন্টকে ফোন করে দেখি তারা কোথায় আছে। বিশ্বনাথ তার মোবাইলটি বের করে লক করে বলে এই যা, আমি তো ভুল করে আমার স্ত্রীর মোবাইল নিয়ে এসেছি। আসলে গৌতমের প্ল্যান ছিল বিশ্বনাথকে খুন করে তার মোবাইল থেকে ভিডিওটি ডিলিট করে ফেলবে। এরপর গৌতম ফোন করে নাম্বারটি বন্ধ আছে বলে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। তখন বিশ্বনাথ বলে ঠিক আছে, আমি একটু ওদিক থেকে আসছি। গৌতম যখন গান বের করে বিশ্বনাথকে মারতে যাবে তখনই অন্য কেউ বিশ্বনাথকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। গৌতম ভাবে যেই মারুক, মরেছে তো তার কি। এরপর জ্যোতিকে প্রাইম সাসপেক্ট বানাতে তার মোবাইল থেকে ফটো তুলে বিশ্বনাথের বাবার নাম্বারে পাঠায়। বিশ্বনাথের পকেট থেকে বাসার চাবি নিয়ে গৌতম চলে যায়। এরপরে বিজয়রা এসে বিশ্বনাথকে দেখেছিল। এদিকে গৌতম কিছু দূর যাওয়ার পর তার মনে পড়ে বিশ্বনাথের মোবাইল আনলক করতে হলে তো তার ফিঙ্গারপ্রিন্ট লাগবে, তাই সে আবার ফিরে এসে বিশ্বনাথের আঙ্গুলে শুট করে আঙ্গুল কেটে নিয়ে বিশ্বনাথের বাসায় যায়। বাসায় যেহেতু জ্যোতি ছিল না তাই সে অনায়াসে ভিতরে ঢুকে যায়। তারপর চার্জিং থেকে বিশ্বনাথের মোবাইলটি নিয়ে যখনই আনলক করতে যাবে তখনই ঘটে বিপত্তি। গৌতম যে আঙ্গুলটি এনেছে তা দিয়ে মোবাইলটি আনলক হচ্ছে না। অনেকক্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গৌতম বিশ্বনাথের মোবাইলটি সাথে নিয়ে যায় এবং জ্যোতির মোবাইলটি সেখানে রেখে যায়, আর আঙ্গুলটি বাইরে এসে জোপের মাঝে ফেলে চলে যায়। এরপর আবার ফ্লাইটে করে রাজামান্ডি ফেরত যায় এবং অবন্তিকার সাথে তার বাবার শেষকৃত্যের সকল কাজ সম্পন্ন করে চলে আসে। এসপি বলে যে ছেলে নিজের ছোট ভাইকে পুলিশের হাতে তুলে দেয় সেই ছেলে আবার এত বড় মাস্টার প্ল্যান করে। বাহির থেকে তুমি একজন ভালো মানুষ সাজলেও আসলে তুমি একজন নিকৃষ্ট জানোয়ার। এদিকে অবন্তিকা এইসব সুরে সাদ্দামের বিরুদ্ধে তার বাবার হত্যার লিখিত কমপ্লেন করে। এসপি ভাবে সবই তো বোঝা গেল, কিন্তু বিশ্বনাথকে কে এবং কেন খুন করলো, এমনকি কিলার কোনো ক্লুই রেখে যায়নি। অনেক ভেবেচিন্তে এসপি একটি ক্লু পেয়ে দ্রুত অবন্তিকার বাসায় যায় এবং ওই টাকাগুলো চেক করে দেখে ব্যাগে যে 10 কোটি টাকা রয়েছে তা সবই নকল। তার মানে সাদ্দাম তাদের নকল টাকা দিয়েছিল, আর গৌতম, ঋষি ও বুড্ডা ডা জেনে এই নকল টাকার পিছনে দৌড়েছে। এসপি সাদ্দামের কাছে জানতে চায় কেন সে নকল টাকা দিয়েছে, কিন্তু সাদ্দাম বারবারই বলে যে আমি আসল টাকাই দিয়েছি। তার মানে এটা হতে পারে কেউ সাদ্দামের অজান্তে টাকাগুলো বদলে দিয়েছে। কিন্তু কে সে, কে আছে এই এত বড় মাস্টার প্ল্যানের পিছনে? এখান থেকে আমরা কিছুদিন আগের একটি সিন দেখি যেখানে বিশ্বরাজ সঙ্গীতা নামের এই মেয়েটির সাথে দেখা করতে এসেছে। এখানেই আসে মুভির কাহিনীতে বড় একটি টুইস্ট। সঙ্গীতা ভাবছিল বিশ্বনাথ তার স্বামী, কারণ তার স্বামী দেখতে হুবহু বিশ্বনাথের মতো। অবশ্য সঙ্গীতা তার স্বামীর সাথে ভিডিও কলে কথা বলে শিওর হয়ে নেয়। এরপর বিশ্বনাথ তার পরিচয় দিয়ে সঙ্গীতাকে ওই গল্পটি শোনায় যেটা আমরা মুভির প্রথমে শুনেছিলাম। মনে আছে আন্ধ্রপ্রদেশের একটি গ্রামে কারো বাচ্চা হচ্ছিল না, এরপর একজন ডাক্তার এসে ওষুধ দিল এবং সবার বাচ্চা হয়, আর ওই ডাক্তারই ছিল বিশ্বনাথের আসল বাবা। গ্রামের সবার বাচ্চা হলেও এক দম্পতির কোনোভাবেই বাচ্চা হচ্ছিল না। তাদের নাম ছিল রাজাপ্পা ও শঙ্করাম্মা। আসলে রাজাপ্পা বন্ধা ছিল, তাই ডাক্তার বলেছিল তাদের বাচ্চা হওয়ার একটি উপায় রয়েছে, আর তা হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। যদি কোনো ডোনার স্পাম পাওয়া যায় তাহলে তাদেরও বাচ্চা হবে। গ্রামের মানুষ তারা কি আর এত কিছু বুঝে, তাদের শুধু বাচ্চা লাগবে। তাই তারা ডাক্তারকে অনুরোধ করলে ডাক্তার নিজের স্পাম দিয়ে এই এক্সপেরিমেন্ট শুরু করে। কিছুদিন পর রাজাপ্পাকে একটি খুনের দায়ে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে শঙ্করাম্মার উপর ওই এক্সপেরিমেন্ট সফল হলে শঙ্করাম্মা প্রেগনেন্ট হয়ে যায়।
আবার সাথে সাথে ডাক্তারের নিজের ওয়াইফের উপরও এক্সপেরিমেন্ট করায় সেও ওই একই স্পার্ম দ্বারা প্রেগনেন্ট হয়। একই বাবার একই স্পার্ম দ্বারা এক্সপেরিমেন্ট করায় দুজনই একই চেহারা বিশিষ্ট দুজন পুত্র সন্তানের জন্ম দেয়, যা দেখে গ্রামের সবাই কনফিউজড হয়ে যায়। আসল সমস্যা হয় রাজাপ্পা যখন জেল থেকে ফেরত আসে, তখন গ্রামের সবাই বলতে থাকে তোর স্ত্রীর ডাক্তারের সাথে অবৈধ সম্পর্ক ছিল, যার ফলেই তোর সন্তানের জন্ম হয়েছে। আবার গ্রামের সবার কথা শুনতে পেয়ে ছেলে মায়ের কাছে জানতে চায় গ্রামের সবাই যা বলছে তা কি সত্যি। শঙ্করাম্মা শুধু বলে যে ডাক্তারের জন্যই তোমার জন্ম হয়েছে। আর এই কথা রাজাপ্পা শুনে ফেলে। রাজাপ্পা মনে করে যে গ্রামের সবাই তাহলে সত্যি কথা বলছে, তাই রাগের বসে রাজাপ্পা শঙ্করাম্মাকে খুন করে। আর ছেলে ও মায়ের মৃত্যু সহ্য না করতে পেরে হাতুড়ি দিয়ে রাজাপ্পাকেও খুন করে। রাজাপ্পার ছেলেও ধরে নেয় যে ডাক্তারের জন্যই এইসব হয়েছে, তাই রাগের বসে সে ওই হাতুড়ি দিয়ে ডাক্তার এবং তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে। ডাক্তারের ছেলে পালানোর চেষ্টা করলে রাজাপ্পার ছেলে নিজেকে ডাক্তারের ছেলে বলে পরিচয় দেয়, আর ডাক্তারের ছেলেকে রাজাপ্পার ছেলে বলে পুলিশের হাতে তুলে দেয়। এই বিশ্বনাথই হলো ডাক্তারের ছেলে, যার নাম ছিল অবিরাম, আর রাজাপ্পার ছেলের নাম ছিল বিশ্বনাথ। জেল থেকে বের হওয়ার পর থেকে বিশ্বনাথ ওই অবিরামকে খুঁজে বেড়াচ্ছিল। এরপর খোঁজ পেয়ে আজ সঙ্গীতার সাথে দেখা করতে এসেছে। এদিকে অবিরাম আর সঙ্গীতারও সদ্যই বিয়ে হয়েছে। বিয়ের পরই সঙ্গীতা অবিরামের আসল চেহারা দেখতে পায়, তাই এখন সঙ্গীতা ডিভোর্স নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে ডিভোর্স দিবে না বলে অবিরাম ও সঙ্গীতাকে খুঁজে বেড়াচ্ছিল। তাই বিশ্বনাথ বুদ্ধি দেয় যে এখান থেকে বের হতে চাইলে আমি যখন যেভাবে বলবো তুমি আমার দেওয়া পোশাক পরিয়ে ওকে ওই লোকেশনে নিয়ে আসবে। বিশ্বনাথের কথা মতো সঙ্গীতা ওই দিন অবিরামকে বুধবাংলোতে নিয়ে আসে। এরপর বিশ্বনাথ প্ল্যান মতো গৌতমের কাছ থেকে সরে এসে অবিরামকে মেরে তার বাবা মায়ের খুনের বদলা নেয়। এখন সবাই মনে করবে উকিল বিশ্বনাথ মারা গেছে, আর বিশ্বনাথ তার আসল পরিচয় মানে অবিরাম পরিচয় বেঁচে থাকবে। কথা মতো বিশ্বনাথ সঙ্গীতাকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দেয়। আমরা বর্তমানে চলে আসি। বিশ্বনাথকে মুম্বাইয়ে সাদ্দামের গার্লফ্রেন্ডের সাথে দেখা যায়। আসলে একে দিয়ে বিশ্বনাথ আসল টাকার জায়গায় নকল টাকা রেখেছে, এবং একে দিয়ে রাজেন্দ্রকে সাদ্দামের টার্গেট বানিয়েছিল। তবে প্রশ্ন হলো বিশ্বনাথ রাজেন্দ্রকে কেন টার্গেট বানালো? রাজাপ্পার ছেলে যখন মিথ্যা পরিচয় দিয়ে ডাক্তারের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিল, তখন সেখানের পুলিশ অফিসার ছিল রাজেন্দ্র। রাজেন্দ্র কোনো যাচাই বাছাই তদন্ত না করে বিশ্বনাথকে খুনের দায়ে জেলে পাঠিয়েছিল। রাজেন্দ্রর ওই অবহেলিত কাজের জন্যই তাকে টার্গেট বানানো হয়েছে। এরপর মেয়েটি প্রশ্ন করে তাহলে গৌতমকে কেন টার্গেট বানানো হলো? বিশ্বনাথ বলে আমি কি করতাম, গৌতম এমনিতেও ঋষির খুনের দায়ে জেলে যেত। ওই রাতে গৌতম যখন আমাকে কমিশনের কথা বলে তখনই আমি বুঝে গিয়েছিলাম ও আমাকে খুন করে ভিডিওটি ডিলিট করতে চাইছে। তাই আমি ইচ্ছে করেই জ্যোতির মোবাইলটি নিয়ে যাই আর চালাকি করে পাশে গিয়ে অবিরামকে খুন করি। গৌতম মনে করে যে আমি মারা গেছি। অবশ্য বিশ্বাস করানোর জন্য বিশ্বনাথ ওই বডিতে তার বাড়ির চাবি ও জ্যোতির মোবাইল রেখে দিয়েছিল। আর গৌতম যখন আঙ্গুলে শুট করছিল তার ফটোও বিশ্বনাথ তুলে রাখে। গৌতম চেয়েছিল যৌতুকে ফাঁসাতে, কিন্তু বিশ্বনাথ পুলিশকে ওই ফটোগুলো দিয়ে গৌতমকে ফাঁসিয়ে দেয়। আর রামালো নামের যে লোকটিকে বিশ্বনাথের বাবা দেখানো হয়েছে, উনি মূলত বিশ্বনাথ যখন জেলে ছিল তখন উনি সেখানে কাজ করত। রামালো বিশ্বনাথকে অ্যাডপ্ট করে বড় করে উকিল বানায়। বিশ্বনাথের এই প্ল্যানের কোনো কুল কিনারারই খবর পুলিশেরা পায় না। বিশ্বনাথ যে অবিরাম পরিচয়ে বেঁচে আছে আর অবিরাম বিশ্বনাথ পরিচয়ে মারা গেছে তাও পুলিশ জানে না। বিশ্বনাথ একেবারে মাস্টার প্ল্যান করেছিল, যার ফলে বিজয় বডির আঙ্গুলে কোনো রিং পায়নি। আবার গৌতম আঙ্গুল কেটে নিয়েও মোবাইলটি আনলক করতে পারেনি। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।